আজকে আমি তোমাদের সাথে ভাব নিয়ে আলোচনা করব। ভাব কাকে বলে, ভাব কত প্রকার এবং ভার্বের যে গুরুত্ব সেটা নিয়ে। ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচের মধ্যে একটি, কারণ ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়, লাইফ অফ সেন্টেন্স। কাজে ভার্ব যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো না। কাজে আমরা ভার্বটাকে খুব ভালো করে শিখব। তো দেখো, আমি প্রথমে ভার্বের প্রকারভেদটা এই ডায়াগ্রাম হিসেবে আমি দেখাবো। এইভাবে দেখালে তোমাদের মনে থাকবে ভালো, সেই জন্য আমি এই ডায়াগ্রামটা তৈরি করেছি। ভার্ব মানে ক্রিয়া বা কাজ। প্রথমত ভার্ব দেখো দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, আরেকটা নন ফাইনাইট। নন ফাইনাইটটা থাক, ওইটা ওই সম্পর্কে আমরা পরে যাচ্ছে। এবার দেখো ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল বা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আবার চার প্রকার, ফ্যাক্টিটিভ, পজিটিভ, কগনেট, রিফ্লেক্সিভ। ইনট্রানজিটিভ ভার্ব আবার দুই প্রকার, কপিলেটিভ বা লিঙ্কিং ভার্ব এবং কোয়াসি প্যাসিভ ভার্ব। তাহলে এই হলো আমাদের প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ। এবার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি, মডার্ন। প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার, টু বি, টু হ্যাভ, টু ডু। এবার আমি দেখাবো তোমাদের ফাইনাইট ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রত্যেকটা একটা একটা করে দেখাবো এবং উদাহরণ সহ, যাতে তোমরা বুঝতে পারো ভালোভাবে। তো ফার্স্ট অফ অল উই শুড নো হোয়াট ইজ ভার্ব। ভার্ব মিন্স কাজ। কাজকে ভার্ব বলা হয়। কাজ বলতে খাওয়া, দেখা, কোনো জায়গায় অবস্থান করাও এটাও ভার্বের ভিতর পড়ে। যেমন হি রাইটস এ লেটার, দিস ইজ কল্ড ভার্ব। কাজ করা, সে একটা পত্র লিখে। হি sits under a tree, সে গাছের নিচে বসে আছে বা বসে। দিস ইজ অবস্থান, এইখানে সে অবস্থান করছে। কাজেই কোনো কিছু করা, দেখা, খাওয়া, যাওয়া এবং কোনো জায়গায় অবস্থান করা হলেও সেটা হবে ভার্ব। Now, finite verb, finite, non-finite. Finite verb. Finite verb is that kind of verb which changes its form according to subject, number, person and tense. যেটা আমি বললাম সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব হলো যে ভার্বের গঠন সেন্টেন্সের সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে, সেটাই হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের উদাহরণ হি। এই উদাহরণগুলি দেখলে তোমরা বুঝতে পারবা ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের যে পার্থক্য। যেমন আই রাইট এ লেটার, শি রাইটস এ লেটার।
হি wrote a letter. Now notice I write. দেখো এখানে রাইট এক রূপে আছে, যখন আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়েছে তখন দেখো ওর রূপের পরিবর্তন হয়েছে, রাইটস হয়েছে, এখানে এর যুক্ত হয়ে এটা রাইট, এটা রাইটস। আবার দেখো যখন আমাদের টেন্স পরিবর্তিত হয়েছে তখন এটা আরেকটা রূপ ধারণ করেছে, রোট। কাজেই এইগুলি ফাইনাইট ভার্ব, কারণ এইগুলি আমাদের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, কাজে এইগুলি ফাইনাইট ভার্ব। নাও নন ফাইনাইট। আই want to eat rice. She wants to eat rice. I like singing a song. He likes singing a song. Now notice it carefully. এই বাক্যে দেখো I want to eat rice, আমি ভাত খেতে চাই। এই যে to eat, এখানে টু ইট। আবার দেখো সাবজেক্ট পরিবর্তন হয়েছে কিন্তু এই টু ইটের কোনো পরিবর্তন হয়নি। 3 নম্বর বাক্যে আই লাইক সিঙ্গিং, এই যে এইটার কোনো পরিবর্তন, সরি, আই লাইক সিঙ্গিং এ সং, আমি গান গাইতে পছন্দ করি। এইখানে সাবজেক্ট আই, এখানে সাবজেক্ট পরিবর্তন হয়েছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু দেখো আমাদের এইটার কোনো পরিবর্তন হয়নি। অতএব দেখো এইগুলির কোনো পরিবর্তন হচ্ছে না পার্সন অনুযায়ী বা পার্সন নাম্বার অনুযায়ী বা টেন্স অনুযায়ী। তো যে সকল ভার্বের পার্সন বা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বা টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না সেগুলিকে বলে নন ফাইনাইট ভার্ব। আশা করি ফাইনাইট and non-finite verb তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। ফাইনাইট, নন ফাইনাইট, ফাইনাইটের পরিবর্তন হবে, নন ফাইনাইটের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা এই সাইডটা অফ রাখবো, এই দিকে চলে আসি। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল বা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। তো প্রথমে আমরা আসি প্রিন্সিপাল ভার্ব। Principal or main verb, main verb or principal verb কোনগুলি? যে ভার্ব নিজেই কোনো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজেই বাক্য তৈরি করতে পারে বা একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, আবার সাহায্যকারী ভার্বের সাথেও বসতে পারে, তাকেই বলা হয় প্রিন্সিপাল ভার্ব আর মেইন ভার্ব। যেমন she writes a letter, he sang a song। এই ভার্বগুলি দেখো অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি, নিজেরাই বাক্য গঠন করেছে, পরিপূর্ণ বাক্য। আবার she is writing a letter, সে একটি পত্র লিখিতেছে। এই যে এইখানে সে সাহায্যকারী ভার্ব না নিয়েই ব্যবহৃত হয়েছে,
আবার এখানে সে সাহায্যকারী ভার্বের সাথেও ব্যবহৃত হয়েছে। কাজেই এইগুলি হলো আমাদের প্রিন্সিপাল অর মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। এর নামের ভিতরে তার পরিচয় আছে। হেল্পিং ভার্ব, হেল্প মিন্স সাহায্য করা, অতএব যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে তাকে বলা হয় হেল্পিং ভার্ব। যেমন they are playing ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। এই যে this is main verb or principal verb, this is auxiliary verb are। এখন আমি দেখাবো কিছু কিছু অক্সিলারি ভার্ব আছে, আচ্ছা ওইটা পরে দেখাবো। এবার প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। আমি ঠিক বইয়ে যেভাবে এগুলোর সংজ্ঞায়িত করা হয়েছে আমি সেই অনুযায়ী আমি তোমাদের সংজ্ঞায়িত করে শেখাবো না, কারণ ওইগুলি কঠিন এবং মনে থাকবে না। আমি শেখাবো যাতে তোমরা সহজে মনে রাখতে পারো সেই উপায়টা। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব means সকর্মক ক্রিয়া, সকর্মক। সকর্মক ক্রিয়া, এটা দ্বারা বুঝতে পারছো সকর্মক ক্রিয়া, সকর্মক। কর্ম কাকে বলে? কর্ম কাকে বলে? অবজেক্টকে। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট দরকার হয় বা অবজেক্ট থাকে, যে ভার্ব অবজেক্ট ছাড়া অর্থ পূর্ণ করতে পারে না বা সেন্টেন্স তৈরি করতে পারে না, সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি ইটস, এই ভার্বটা দেখো অর্থপূর্ণ করতে পারছি না, এটা একটা ভার্ব। হি ইটস, সে খায়। এখন প্রশ্ন থাকে সে খায়, কি খায়? এই যতক্ষণ কি খায় ওই জিনিসটা আমি এখানে না বসাবো ততক্ষণ এই বাক্যটা পরিপূর্ণ হবে না এবং এই খাওয়া কাজটাও পরিপূর্ণ হবে না। হি ইটস এ ম্যাঙ্গো, শি ইটস রাইস। এই দেখো এই ভার্বগুলি হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব, কারণ এদের পরে অবজেক্ট আছে এবং এই অবজেক্ট ছাড়া এই ভার্বগুলি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। দে প্লে, তারা খেলে। প্রশ্ন থাকে কি খেলে? দে প্লে ফুটবল অর ক্রিকেট। এই যে ফুটবল, ক্রিকেট, এইগুলো হলো অবজেক্ট। এই অবজেক্ট ছাড়া এই ভার্বগুলি সেন্টেন্স তৈরি করতে পারে। কাজে আমরা দেখলাম যে ভার্বের অবজেক্ট অবশ্যই দরকার সেই ভার্বকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ। আর যে ঠিক এইটার উল্টা, এটা যে ভার্বের অবজেক্ট থাকে না, দরকারও হয় না, সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন she sings, সে গান গায়, যথেষ্ট। he
স্লিপস, সে ঘুমায়। এই ভার্বগুলি দেখো আমাদের অবজেক্টের প্রয়োজন নাই, অবজেক্ট ছাড়াই তারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। কাজে এইগুলি হলো ইনট্রানজিটিভ ভার্বস। এবার ট্রানজিটিভ ভার্ব আবার 4 প্রকার। ফার্স্ট অফ অল ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব, factitive verb, that kind of verb which has object but cannot complete the sentence or express the full meaning. অর্থাৎ যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে তারপরেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অবজেক্টের পরে আরো কোনো ওয়ার্ডের দরকার হয়, সেটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন ওই মেট হিম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে অবজেক্ট আছে তারপরেও দেখো ওই মেড হিম, আমরা তাকে বানিয়েছি, তৈরি করেছি। প্রশ্ন থাকে কি তৈরি করেছি, এর জন্য আরেকটা ওয়ার্ড দরকার। উই মেড হিম চেয়ারম্যান, উই মেড হিম চেয়ারম্যান। এই যে এই ওয়ার্ডটা যতক্ষণ আমি এখানে না বসাবো ততক্ষণ এই বাক্যটা পরিপূর্ণ হবে না। অতএব তোমরা বুঝতে পেরেছ ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরেও যদি অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত ওয়ার্ডের দরকার হয় তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। এখানে চেয়ারম্যান হতে পারে, ক্যাপ্টেন হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, এটসেট্রা। নাও কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব সেই ধরনের যে ভার্বের সাবজেক্ট কাজ করবে কিন্তু ফল ভোগ করবে অবজেক্ট। যে ভার্বের কাজ করে সাবজেক্ট, ফল ভোগ করে অবজেক্ট, তাকেই বলা হয় কজেটিভ ভার্ব। such as I informed him of the matter. আমি তাকে বিষয়টি সম্পর্কে জানিয়েছি। এই যে ইনফর্ম, এই ইনফর্মটাই হলো পজিটিভ ভার্ব। আমি কাজ করছি, তার ফল পাচ্ছে কে? এই হিম। মাদার feeds her child. Mother feeds her child. এইখানে দেখো মা তার শিশুকে খাওয়াচ্ছে। এইখানে আরেকটা নো মানে জানা, নিজে জানা, আর ইনফর্ম মানে কাউকে জানানো। ইট মানে খাওয়া অর্থাৎ নিজে খাওয়া, আর এই ফিড মানে ফিড মিন্স কাউকে খাওয়ানো। তে এইখানে ইনফর্ম, ফিড, এইগুলিকে বলা হয় পজিটিভ ভার্ব। কারণ আমি কাজ করছি, ফল ভোগ করছে এই অবজেক্ট। মা কাজ করছে, ফল ভোগ করছে তার সন্তান। তো আশা করে বুঝতে পেরেছো পজিটিভ ভার্ব সাবজেক্ট কাজ করবে কিন্তু ফল ভোগ করবে অবজেক্ট। এবার আমি তোমাদের জানাচ্ছি যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই সে সকল ভার্বকেও আমরা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করার সময় তাদের পূর্বে হ্যাভ, মেক, গেট, কজ ইত্যাদি ভার্ব ব্যবহার করে আমরা পজিটিভ ভার্ব তৈরি করতে পারবো। যেমন I made him do the
ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। এই যে আমার কাজ অন্যের দ্বারা করে নিচ্ছি, কাজেই এখানে এই মেডটা ব্যবহার করে আমি এই যে ডুকে পজিটিভ ভাবে পরিণত করেছি। she got her dressed, washed, clean by a maid servant, সে একজন চাকরানি দিয়ে তার পোশাক পরিষ্কার করিয়েছিল। এই যে গট হার ড্রেস, এই যে ওয়াশ, এই ভার্বটা এখন পজিটিভ ভাবে পরিণত হয়েছে। কগনেট ভার্ব, কগনেট ভার্ব যখন ভার্ব অ্যান্ড তার অবজেক্ট সমজাতীয় হয়, একই গোত্রের হয়, তখন সেই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব। যেমন হি সিংস এ সং, এইখানে দেখো সিং সং সমজাতীয়, অতএব এইখানে এই সিংটাকে বলা হয় কগনেট ভার্ব। he dreamed a nice dream last night, সে গত রাতে একটি সুন্দর স্বপ্ন দেখেছে। এই যে ড্রিমড, এই যে ড্রিম, এটা অবজেক্ট, এটা ভার্ব। দেখো এই ভার্বটা আর এই অবজেক্টটা সমগোত্রে বা সমজাতীয়, কাজেই এখানে হলো এই ড্রিমটা কগনেট ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, যে ভার্বের অবজেক্টটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয় সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন she killed herself, এই যে এখানে দেখো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, অতএব এইটা হলো রিফ্লেক্সিভ ভার্ব। he fans himself, সে নিজেকেই বাতাস করে, বাতাস দেয়, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, অতএব এই ফ্যান এখানে রিফ্লেক্সিভ ভার্ব। এবার ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদ। কপুলেটিভ আর লিঙ্কিং, copulative or linking verb, linking verb, যে ভার্বের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে এবং ওই অবজেক্টগুলো, নাউন বা অ্যাডজেক্টিভ যেগুলি বসে ওইগুলো সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে বা সাবজেক্টকে পরিচয় করিয়ে দেয়, তখন সেই সকল ভার্বকে লিঙ্কিং ভার্ব আর কপুলেটিভ ভার্ব বলে। যেমন হি ইজ অনেস্ট, সে সৎ, অ্যাডজেক্টিভ। এই জিনিসটা
এই সাবজেক্ট সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে যে সে সৎ। আবার মিস্টার করিম ইজ এ ডক্টর, এটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন। এইখানে মিস্টার করিম সম্পর্কে এই ভার্বটা আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে। অতএব এই ভার্বগুলি এখন লিঙ্কিং ভার্ব। she seems to be tired, এইটা অ্যাডজেক্টিভ, তাকে ক্লান্ত মনে হচ্ছে। এইটা তাকে কেমন মনে হচ্ছে, এই জিনিসটা এইটা এই সি সম্পর্কে তথ্য দিচ্ছে যে তাকে ক্লান্ত বোধ হচ্ছে বা মনে হচ্ছে। অতএব এইটা এখন আমাদের কপিউলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এবার কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ, কোয়াসি শব্দটার অর্থ হলো অর্ধ, মানে অর্ধেক, অর্ধেক। প্যাসিভ মানে বোঝায় প্যাসিভ ভয়েস, অর্থাৎ যে ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হওয়ার পরেও প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করে তাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। যেমন দি বেড ফিলস সফট, বেডটা নরম মনে হচ্ছে। এইখানে দেখো বেডটা কেমন মনে হচ্ছে, নরম মনে হচ্ছে। এই যে প্যাসিভের অর্থ এখানে বহন করছে। আবার রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হচ্ছে। এইগুলি হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। এবার অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। তো প্রথমে আমরা প্রাইমারি অক্সিলারি সম্পর্কে আলোচনা করব। প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি, ফার্স্ট অফ অল টু বি ভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব। যেমন am, is, are, was, were, being, been, এগুলি। এখন এই ভার্বগুলি মনে রাখো, এই যে am, is, are, was, were, এইগুলি অক্সিলারি এবং মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। আমি অক্সিলারি হিসেবে দেখাচ্ছি। প্রথমে আই অ্যাম রাইটিং এ লেটার। এখন এটা সাহায্যকারী অর হেল্পিং অর অক্সিলারি ভার্ব, কারণ এখন এইটা এই রাইটিংকে সাহায্য করছে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে। আবার হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে। হেল্পিং, নাও ইজ হেল্পিং ভার্ব, বাট হি ইজ এ স্টুডেন্ট। This is main verb or principal verb because there is no another verb in this sentence, so it is main verb. আশা করি বুঝতে পেরেছ যে
এম, ইজ, আর, ওয়াজ, আর এইগুলি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। এইগুলি টেন্স, ভয়েস, ন্যারেশন ইত্যাদি করার সময় খুবই প্রয়োজন হবে। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ, এই ভার্বগুলি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এইগুলো। এখন এদের মধ্যে এই তিনটা ফর্ম সাহায্যকারী আর হেল্পিং আর অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। যেমন হি হ্যাজ বিন রাইটিং এ লেটার, সে একটা পত্র লিখিতেছে। হি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 2 hours. Now has helping verb, but he has a cow. Now has is main verb. কাজেই তোমরা বুঝতে পারছো যে টু বি ভার্বের মতো টু হ্যাভ ভার্ব মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এইগুলির এই হ্যাভের আরো ফর্মগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। টু ডু ভার্ব, টু বি ভার্ব আর টু হ্যাভ ভার্ব বাদে যে সাহায্যকারী ভার্বগুলি আমরা পাই সেগুলোই হলো টু ডু ভার্ব। টু ডু ভার্ব, টু ডু ভার্বের ফর্মসগুলো হলো ডু, ডাজ, ডিড, ডান। এই চারটা ফর্মের ভিতর এই তিনটা ভার্ব সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই ডু নট প্লে কার্ডস, আমি তাস খেলি না, এই যে হেল্পিং ভার্ব। শি ডাজ নট ডান্স, সে নাচে না বা নাচ করে না, হেল্পিং ভার্ব। দে ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে, তারা গতকাল কলেজে যায়নি, এই যে ডিড, হেল্পিং ভার্ব। আশা করি বুঝতে পেরেছো যে আমাদের ডু, ডাজ, ডিড গুলি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আবার এদের মধ্যে ডু, ডিড এই দুইটা ফর্ম মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন I do the work, আমি কাজটি করি। She did her work, সে তার কাজটি করেছে। অনুরূপভাবে ডাজ দিয়েও করা যাবে, হি ডাজ his homework, সে তার বাড়ির কাজ করে। তাহলে দেখো ডু, ডু, ডাজ, ডিড এইগুলি একই সাথে হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে।
এবার আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্ব নিয়ে। তো দেখো, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান্ট অ্যান্ড পার্টিসিপল। তো প্রথমেই ইনফিনিটিভ। ইনফিনিটিভ মিন্স টু প্লাস ভার্বের বেস ফর্ম। অনেকেই এভাবে বলে থাকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রেজেন্ট ফর্ম বললে একটু অসুবিধা আছে, সেই জন্য আমরা বলবো বেস ফর্ম। এখন অসুবিধাটা কি, এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে। যদি আমরা বলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সমস্যাটা দেখো কোথায় হবে। আমরা জানি এই এম, ইজ, আর এইগুলো প্রেজেন্ট ফর্মে আছে। এখন মনে রেখো টু এম হয় না, টু ইজ হয় না, আর হয় না, কিন্তু এই তিনটার বেস ফর্ম হলো বি। টু বি হয়, কিন্তু টু এম হয় না। সেই জন্য আমরা বলবো টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে আমাদের এরকম সমস্যা হবে না। এখন তুমি যদি বলো যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখন তোমাকে কেউ বলতে পারে তাহলে ইজ তো প্রেজেন্ট ফর্ম ভার্বের, তাহলে ইজের পূর্বে কি টু হবে? তখন তুমি হতচকিত হয়ে যাবে বা মানে কিছু উত্তর দিতে পারবে না, কারণ তুমি ভুল করে ফেলেছো। সেই জন্য আমরা বলবো যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তবেই সেটা ইনফিনিটিভ। আশা করি এই যে বেস ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্মের মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছো। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম such as to eat, to go, to write, etc. These are infinitive. I want to write a letter. আমি একটা পত্র লিখতে চাই। এই যে বাংলায় এই তে শব্দটা আসলে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন আমি বাজারে যেতে চাই, আমি বাজারে যেতে চাই। এই যে তে, যখনই দেখবা তে তখনই মনে করবা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে আই ওয়ান টু, এই যে যাওয়ার সাথে তে আছে, গো। I want to go to market. এখানে আরো একটা জিনিস ছেলেমেয়েরা ভুল করে, যারা বুঝতে পারে না, তারা টু প্লাস যাই দেখে সেটাকে বলে ইনফিনিটিভ, কিন্তু টু প্লাস হলেই হবে না, টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকতে হবে, সেটাই হবে ইনফিনিটিভ। এখানে টু প্লাস মার্কেট আছে, কিন্তু এই মার্কেটটা হচ্ছে কি নাউন, অতএব এইটা ইনফিনিটিভ না, ইনফিনিটিভ না। তাহলে ইনফিনিটিভ তোমরা বুঝতে পারলে। এবার জিরান্ট। জিরান্ট হলো ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, এবং যেমন সুইমিং, ক্যাচিং, ওয়াকিং, স্লিপিং, এটসেট্রা। এখন
এই জিরান্ট সমান সমান হবে ভার্ব প্লাস নাউন, অর্থাৎ জিরান্ট একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। যেমন সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং একটি ভালো ব্যায়াম। এই যে সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, এইখানে দেখো এটা একই সাথে নাউনের কাজ করছে এবং ভার্বের কাজ করছে। কেন নাউনের কাজ করছে? এই আমরা জানি এটা সাবজেক্ট, হ্যাঁ, আর সাবজেক্ট সবসময় হয় প্রোনাউন হতে হবে অথবা নাউন হবে বা নাউন ইকুইভ্যালেন্ট হবে, অতএব এটা একই সাথে নাউন এবং ভার্ব, কাজে এটা জিরান্ট। এবার পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তা আমরা প্রথমে দেখি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। এখানে তোমরা অবশ্যই অবাক হচ্ছ যে জিরান্ডেও একই গঠন, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। হ্যাঁ, একই জিনিস। যেমন স্লিপিং, স্লিপ প্লাস আইএনজি। ওয়ার্কিং, ওয়াচিং, ফ্লাইং, এটসেট্রা। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল সমান সমান ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কাজ করে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন I saw a flying bird. এইখানে দেখো এই যে ফ্লাইং বার্ড কেমন ধরনের পাখি? উড়ন্ত পাখি। তাহলে এটা অ্যাডজেক্টিভের এবং সেটা উঠছে একই সাথে, দেখো এটা তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো আমি দুইটা পাশাপাশি লিখে একটু পরেই তোমাদের দেখাচ্ছি ক্লিয়ার করার জন্য জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে পার্থক্যটা। এবার আসো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তোমরা পরিচিত আছো এর সাথে, যেমন ডু, ডিড, ডান। এটাই হলো পাস্ট পার্টিসিপল বা সংক্ষেপে পিপি। রাইট, রোড, রিটন, এটাই হলো পাস্ট পার্টিসিপল। এবার পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস পিপি, পাস্ট পার্টিসিপল। অর্থাৎ পাস্ট পার্টিসিপলের পূর্বে যখন হ্যাভিং থাকে তখন সেটা হয়ে যায় পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ডান দি ওয়ার্ক, আই ওয়েন্ট হোম। কাজটি করে আমি বাসায় গিয়েছিলাম। এই যে হ্যাভিং ডান, হ্যাভিং forgotten him, she went out.
তাকে ভুলে সে বাড়ির বাইরে চলে গিয়েছিল। এই যে তাকে ভুলে বা তাকে ভুলিয়া, হ্যাভিং ডান, কাজটি করে বা কাজটি করিয়া, এইরকম করিয়া, গিয়া, দেখিয়া থাকলে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। এবার এই জিরান্ট আর এই যে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু একই রূপ দুইটার, একই ধরনের গঠন, এই দুইটা নিয়ে খুবই ছেলেমেয়েরা কনফিউজড হয়ে যায়। তো এই দুইটা নিয়ে আমি খুব সাধারণভাবে পার্থক্যটা দেখাবো। যেমন মনে করো জিরান্ট, জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। স্লিপিং ইজ গুড, স্লিপিং ইজ গুড ফর আস, ঘুম আমাদের জন্য ভালো। তাহলে এটা দেখো নাউন কাজ করছে, একই সাথে ভাব এবং নাউনে। আই স এ স্লিপিং ক্যাট, ক্যাট, ডগ, এটসেট্রা, কাউ। এইখানে দেখো এইটা অ্যাডজেক্টিভের কাজ করছে, একই সাথে ভাব এবং অ্যাডজেক্টিভের। কেমন ক্যাট? ঘুমন্ত, ঘুমন্ত বিড়াল। আবার ফ্লাই দিয়ে একটা উদাহরণ দিই। ফ্লাইং ইন দ্য স্কাই ইজ নট পসিবল ফর আস, আকাশে ওড়া আমাদের জন্য সম্ভব নয়। এটা দেখো সাবজেক্ট, অতএব এটা নাউন এবং ভার্বের কাজ একসাথে করছে, আকাশে ওড়া। এবার এখানে দেখে দে, দে স, দে স এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, তারা আকাশে উড়ন্ত একটা পাখি দেখেছিল। এই যে উড়ন্ত পাখি, কেমন পাখি? উড়ন্ত পাখি। দেখো এই যে এই আইএনজি যুক্ত ভার্বের পরে নাউন আছে, নাউন আছে, আর এখানে দেখো ভার্ব আছে। এই যে ভার্বের সে সাবজেক্ট হচ্ছে, এই জিরান সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। যেমন আই লাইক, আই লাইক সুইমিং, আমি সাঁতার পছন্দ করি। তাহলে এই যেখানে অবজেক্ট। আবার প্রিপজিশনাল অবজেক্ট হতে পারে। আই অ্যাম ফন্ড, ফন্ড অফ সুইমিং, আমি সাঁতার খুব পছন্দ করি। এই যে এখানে এই যে প্রিপজিশনের অবজেক্ট। অতএব এইটা জিরান্ট হলো একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, তাই সে জিরান্ট। যখন কোনো ভার্ব একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে তখন সেটা হবে জিরান্ট। আর যখন একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো আশা করি তোমরা এই জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে যে পার্থক্যটা এটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের দেখাবো ভার্বের ফর্মস, ফর্মস অফ ভার্বস। ফর্মস অফ ভার্বস, ভার্বসের 5টা ফর্মস আছে। যেমন 1 নাম্বার বেস ফর্ম আর রুট ফর্ম। যেমন
ইট, গো, সি ইত্যাদি। 2 নম্বর ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম এটা অলরেডি জেনে গেছো যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটা হবে ইনফিনিটিভ ফর্ম। যেমন টু ইট, টু গো, টু রাইট এটসেট্রা। 3 নাম্বার পাস্ট ফর্ম। যেমন ডিড, ডু, ডিড, এই ডিডটা পাস্ট ফর্ম। রাইট থেকে রোড, এটা ফার্স্ট ফর্ম। চার নাম্বার পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু, ডিড, ডান, এই যে এইটাই হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোড, রিটন, এটাই হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। 5 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এটাও আলোচনা করা হয়েছে ইতিপূর্বে। বেস ফর্ম প্লাস আইএনজি। যেমন রাইটিং, প্লেয়িং, গোয়িং এটসেট্রা। এই হলো ভার্বের 5টা ফর্মস। রুট ফর্ম আর বেস ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, past form, past participle form and present participle form। এই ফর্মগুলি তোমরা ভালো করে মনে রাখবা, কারণ টেন্স গঠনের সময় এগুলি প্রয়োজন হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনে টিক চিহ্ন দেবা। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।